শিখা দেবীর বড় বৌমা তানি ভীষণ বড় বড় রুটি তৈরি করে। আসলে সে ভালো করে রুটি বেলতে পারে না, তাই যখনই সে রুটি বানাতে যায় তখনই তার রুটিগুলো অনেক বড় বড় হয়ে যায়। অন্যদিকে তার ছোট যা কবিতা সবসময় নানান রকমের সুস্বাদু সবজি রান্না করে। এমনই একদিন, বড় বৌমা, তুমি এমন বড় বড় রুটি বানিয়েছো যে অর্ধেক রুটি খেতে না খেতেই সবজি শেষ হয়ে গেল। এবার বাকি রুটিটা কি দিয়ে খাবো? তোমাকে প্রত্যেক দিন বলেছি যে আটা নষ্ট করে এত বড় বড় রুটি তুমি বানাবে না, তবুও তুমি আমার কথা শোনো না। মা, বেকার আমার নামে দোষ দিচ্ছেন কেন? কবিতা তো জানি আমি যখন রুটি বানাই তখন রুটিগুলো বড় বড় হয়ে যায়, তাহলে ও সবজি কেন বেশি করে রান্না করেনি? কবিতার আজকে বেশি করে তরকারি রান্না করা উচিত ছিল। একদম বাজে কথা বলবে না। আমি 2 কেজি বরবটি রান্না করেছি আর তুমি বলছো সবজি কম পড়ে গেছে। এবার তুমি যদি 20 কিলো আটা দিয়ে রুটি তৈরি করো তাহলে তো আমার পক্ষে আর এত এত সবজি রান্না করা সম্ভব নয়, কারণ এত বড় কড়াই আমাদের বাড়িতে নেই। এই কথা বলতে না বলতেই বড় বৌমার বড় রুটি এবং ছোট বৌমার সবজি নিয়ে দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আর মাঝখানে তাদের শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই বিপদে পড়ে, কারণ প্রত্যেক দিন খাওয়া দাওয়ার সময় এরকম ঝামেলা ভালো লাগে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন কবিতা যখন সবজি রান্না করতে যায় তখন প্রত্যেক দিন আমাকে বলা হয় যে আমি নাকি কম সবজি রান্না করি, আর আমার বড় জায়ে তৈরি করা বড় বড় রুটি খেয়ে কেউ নাকি শেষ করতে পারে না। ঠিক আছে, আজকে আমি এমন বেশি সবজি রান্না করব যে রুটি কম পড়ে যাবে। এই বলে কবিতা একেবারে 2 কড়াই সবজি রান্না করতে শুরু করে। আর সে আলু, পটল, ঝিঙে, কুমড়ো সবকিছু দিয়ে এত বেশি বেশি সবজি রান্না করে যে 1 মাসের বাজার সে একদিনের রান্নাতেই শেষ করে ফেলে। আর এভাবেই তার যখন সবজি রান্না করা হয়ে যায় তখন আজকে আমি রুটি তৈরি করার রিস্ক নিতে পারবো না, তার থেকে বরং আমি অনলাইনে রুটি অর্ডার করে দিই, তাহলে ভালো হবে। আর সেই রুটিগুলো যখন আসবে তখন আমি সেই রুটিগুলো নিজের রুটি বলে চালিয়ে দেব, কারণ আমি প্রত্যেকদিন বড় বড় রুটি তৈরি করি বলে সবাই আমাকে বকাবকি করে। এই বলে তানি অনলাইনে রুটি অর্ডার করে। আর সেই রুটি যখন বাড়িতে চলে আসে তখন সেই রুটি দেখে তানি একেবারে অবাক হয়ে যায়, কারণ সে ভুল করে বড় বড় নান রুটি অর্ডার দিয়ে ফেলে। আর সেই একটা নান রুটি তার পরিবারের 5 জন সদস্য মিলে খেতে পারবে, যা দেখে তানি কি করবে বুঝে উঠতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। আর 2 বৌমা যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন, বড় বৌদি, তুমি তো প্রত্যেক দিনের তুলনায় আজকে বেশি বড় রুটি বানিয়ে ফেলেছো। আর ছোট বৌদি, তুমি এত সবজি রান্না করেছো কেন? তোমরা তো দেখছি জিনিসপত্রের মূল্য বুঝতেই পারছো না, এরকম ভাবে জিনিসপত্র নষ্ট করতে হয়। আমাকে এসব কথা বলে লাভ নেই। আগের দিন নাকি আমার রান্না করা সবজি কম পড়েছিল, তাই কেউ রুটি খেয়ে শেষ করতে পারেনি। তাই আজকে আমি বেশি বেশি সবজি রান্না করেছি, কারণ আমার কথা শুনতে ভালো লাগে না। তাই তোমরা আজকে বড় বড় রুটি দিয়ে বেশি বেশি সবজি খাও। দূর বাবা, তোমাদের রুটি সবজি আমি খাবোই না। আমি চিড়ে দই খেয়ে ঘুমিয়ে পড়ছি। আর তোমরা এই খাবার বরঞ্চ কুকুরকে খাইয়ে দাও, কারণ প্রত্যেক দিন খাবার খাওয়ার সময় এরকম ঝামেলা আমার ভালো লাগে না। এই বলে শাশুড়ি মা খাবার টেবিল ছেড়ে উঠে যায়। এমনকি বাকিরাও বড় বড় রুটি এবং কড়াই ভর্তি সবজি রান্না খেতে চায় না। ফলে 2 বৌমা মিলে সেই বড় বড় রুটি এবং সবজি খেয়ে শেষ করে, কারণ সেই খাবারগুলো ফেলে দিতে কিংবা কুকুরকে খাইয়ে দিতে তাদের গায়ে লাগে। এভাবে আরো কিছুদিন কাটে। একদিন, বৌদি, তোমরা দুজনে এবার বড় বড় রুটি আর সবজি রান্না করা বাদ দাও। তোমরা দুজনে মিলে বরঞ্চ আমাকে পিৎজা রান্না করে খাওয়াও। অনেকদিন হলো আমি পিৎজা খাইনি, আজকে আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করছে। ময়নার কথা শুনে 2 বৌমা বিপদে পড়ে, কারণ তারা পিৎজা রান্না করতে পারে না। আমি তো রুটি ঠিক মতো বেলতে পারি না, সেই জায়গায় আমি পিৎজা বানাবো কি করে? এই কবিতা, তুমি বরঞ্চ আজকে পিৎজা বানিয়ে দাও, কারণ আমিও সব পিৎজা রান্না করতে পারি না। না না, আমি শুধুমাত্র আলু, পটল, ঝিঙে, কুমড়ো এসব দিয়ে সবজির তরকারি রান্না করতে পারি, কারণ আমি হেলদি খাবার খেতে পছন্দ করি। তাই আমি পিৎজা বানাতে পারবো না। আর পিৎজা বানানোর জন্য বড় রুটি বেলতে হয়, আমি তো রুটি বেলতেও পারি না। কবিতা এমন কথা বলা মাত্র তানি খুবই খুশি হয়, তাই সে তখনই একেবারে বড় রুটি বেলতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। এই যে কবিতা, আমি রুটি বেলে দিয়েছি, আর এবার তুমি সবজি তৈরি করে পিৎজার টপিংস বানিয়ে ফেলো, তাহলে আমাদের ননদের পছন্দের পিৎজা রেডি হয়ে যাবে।
এমন কথা শুনে কবিতা বেশি বেশি করে পনির, ক্যাপসিকাম, গাজর দিয়ে সবজি রান্না করে আর তারা দুজনে মিলে সেই বড় রুটি সবজি দিয়ে সাজাতে শুরু করে দেয়। কিন্তু এমন সময় তারা যখন সেই রুটি সবজি একসঙ্গে মাইক্রো ওভেনে দিতে যাবে, তখন সেই বড় রুটি সবজি কিছুতেই মাইক্রো ওভেনে ঢুকতে চায় না, কারণ তাদের মাইক্রো ওভেনটা সাইজে ছোট। আরে মন খারাপ করো না, আমাদের এত বড় গ্যাস ওভেন আছে কি করতে, আমি বরঞ্চ দুটো তাওয়া ওভেনের উপর বসাচ্ছি, তার উপরেই রুটি আর সবজি বসিয়ে দেব, তাহলেই পিৎজা তৈরি হয়ে যাবে। এই বলে দুই বৌমা বড় বড় দুটো চাটুর উপর সবজি দেওয়া পিৎজা বসিয়ে দেয়। আর যখন তাদের পিৎজা তৈরি হয়ে যায়, তখন তারা সেই পিৎজা ময়নাকে খেতে দেয়। কিন্তু ময়না সেই পিৎজা দেখে একেবারে রেগে আগুন হয়ে ওঠে, কারণ গ্যাস ওভেনের উপর সেই বড় রুটি সবজির পিৎজা তৈরি করার ফলে পিৎজা একেবারে পুড়ে কালো হয়ে যায়। আর এরকম দানবের মতো বড় রুটি সবজির পিৎজা সে কিছুতেই খেতে চায় না। সত্যি মা একদম ঠিকই বলে, তোমরা দুজনে কোনো কাজের নও। আমি তোমাদেরকে পিৎজা তৈরি করতে বলেছি আর তোমরা এখনো রুটি সবজি থেকে বেরোতে পারলে না। পিৎজার বেস তো চিজ আর ময়দা দিয়ে তৈরি করতে হয়, আর তার সাথে চিকেন দিতে হয়। তোমরা কি ফালতু পিৎজা তৈরি করেছো বলো তো? এই বলে ময়না সেই পিৎজা ফেলে রেখে ঘরে চলে যায় আর দুই বৌমা মন খারাপ করে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন দুই বৌমা যখন রান্না করে সবাইকে খেতে দেয়, তখন বড় বৌমার তৈরি করা বড় বড় 30টা রুটি দেখে সবাই একেবারে বিরক্ত হয়ে ওঠে। মনে হচ্ছে এই রুটিগুলো টান মেরে ছুঁড়ে ফেলে দিই। যাই হোক, আজকে আমি আর রুটি খাবো না। ছোট বৌমা, আমাকে তুমি একটু বেশি করে সবজি দাও, আমি সবজি খেয়ে ঘুমিয়ে পড়বো। এমন কথা শুনে কবিতা খুবই খুশি হয়, তাই সে বেশি বেশি করে শাশুড়ি মাকে পটল, আলু এবং শিমের তরকারি খেতে দেয়। ছোট বৌমা, তুমি এটা কেমন সবজি রান্না করেছো? ইস বাবারে, আজকের খাওয়াটাও একেবারে চুলোর দুয়ারে চলে গেল। প্রত্যেকটা সবজি কাঁচা আছে, মুখের মধ্যে কচকচ করছে। এরকম কাঁচা সবজি কেউ রান্না করে? আসলে মা, আজকে আমি ইউটিউব দেখে একটু নতুন ধরনের সবজি রান্না করতে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এরকম সবকটা সবজি কাঁচা থেকে যাবে। এটাকে বলে ভাপা সবজি, কিন্তু ভাপা সবজি যে কাঁচা সবজি সেটা আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুই বৌমা একেবারে বাচ্চা কুদু। 6 মাস বিয়ে হয়ে গেল, বড় বৌমা এখনো ঠিক মতো রুটি করতে পারলো না, আর তুমি কোনোদিনও সবজি কম রান্না করছো, আবার কোনোদিন কাঁচা সবজি রান্না করছো। তোমরা দুজনে মিলে যা ইচ্ছা তাই করছো, আমার আর এসব ভালো লাগে না। এভাবে দুই বৌমা প্রত্যেক দিন রুটি সবজি রান্না করার জন্য সকলের কাছে কথা শোনে। এমনই একদিন, এই শোনো, আজকে তোমাদের কাউকে রুটি সবজি রান্না করতে হবে না। আমার ছেলে বাজার থেকে মাটন নিয়ে এসেছে। আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে ভাত আর মাটন খাবো, আর আমি নিজে আজকে রান্না করব। এই বলে শিখা দেবী রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে। কিন্তু দুই বৌমা কিছুতেই ভাত কিংবা মাটন কষা খেতে পছন্দ করে না। তাদের মন শুধু রুটি সবজির দিকেই পড়ে থাকে। কিন্তু যেহেতু তাদের শাশুড়ি মা খুবই রেগে থাকে, তাই তারা চুপচাপ শাশুড়ি মায়ের সামনে ভাত এবং মাটন কষা খেয়ে নেয়। কিন্তু মাঝরাত্রিবেলা হঠাৎ করে দুই বৌমার পেট ফুলতে শুরু করে। আজকে রুটি খাইনি বলে আমার পেটে ভীষণ গ্যাস হচ্ছে, আর পেটটা কেমন ফুলে গেছে। এবার কি করব? ঘরে তো গ্যাসের ওষুধও নেই। দূর বাবা, রাত্রিবেলা যদি সবজি না খাই তাহলে পেট ভালো থাকে নাকি? আমার শরীরটা একদম ভালো লাগছে না, এই জন্য আমি রাত্রিবেলা মাটন ভাত খেতে চাইছিলাম না। এতক্ষণে সবজি খেলে আমি আরাম করে ঘুমাতে পারতাম। এই বলে ছোট বৌমা নিজের ঘরে ওষুধ খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও ওষুধ খুঁজে পায় না। আর এমন সময় দুই বৌমা ওষুধের জন্য শাশুড়ি মায়ের ঘরের দরজা ধাক্কাতে শুরু করে, আর যার ফলে শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায়। কি হলো, তোমরা দুজনে মিলে কি আমাকে ঘুমাতে দেবে না? মা, আমাদের দুজনের শরীর খুব খারাপ করছে। আপনাকে তো বললাম যে আমরা দুজনে নিজেদের মতো রান্না করে খেয়ে নিই, কারণ আমার রুটি না খেলে ঘুম হয় না, আর আপনার ছোট বৌমার সবজি না খেলে ঘুম হয় না। দেখুন আমাদের দুজনের পেট কেমন ফুলে গেছে, তাই আপনি আমাদেরকে এখন গ্যাসের ওষুধ দিন। এমন কথা শুনে শাশুড়ি মা বিরক্ত হয়ে ওঠে, আর সে তখনই তার দুই বৌমাকে গ্যাসের ওষুধ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দুই বৌমা নিজেদের মতো রুটি সবজি রান্না করতে শুরু করে দেয়। আর সেদিন আবার দুই বৌমা রুটি সবজি নিয়ে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু করে। কবিতা, দেখ আজকে আমার রুটিগুলো আবার বড় বড় হয়েছে, আর তুইও বেশি বেশি সবজি রান্না করেছিস। তাই চল আমরা এই রুটি আর সবজি দিয়ে রোল বানিয়ে সবাইকে খাইয়ে দিই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আর নিজেদের মধ্যে বেকার ঝামেলা করে লাভ নেই। এই বড় বড় রুটি আর সবজির রোল তেলের মধ্যে ভেজে দিলে সবাই খেতে পছন্দ করবে।
এই বলে দুই বৌমা সেই বড় বড় পাহাড় সমান রুটির মধ্যে বেশি বেশি সবজি ভরতে শুরু করে। আর এভাবেই সবজির রোল বানিয়ে তারা দুজনে তেলের মধ্যে রোলগুলো ভেজে ফেলে। আর যেহেতু সেই সবজির রোলগুলো অনেক বড় বড় হয়, তাই তাদের প্রচুর পরিমাণে তেলের দরকার পড়ে। আচ্ছা দিদি, আমরা যেরকম এক হাঁড়ি তেল নষ্ট করছি, এটা দেখলে কিন্তু শাশুড়ি মা আমাদেরকে মেরে ফেলবে। তাই আমাদের রোল ভাজা হয়ে গেলে আমরা কিন্তু এই ভাজা তেল তুলে রেখে দেব, আর প্রত্যেকদিন এই তেল দিয়ে রান্না করব, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। এই বলে দুজনে মিলে চার হাতে ধরে সেই বড় রুটি সবজির রোল তেলের মধ্যে ছেড়ে দেয়। আর তখনই গরম তেল ছিটকে দুই বৌমার গায়ে এসে পড়ে, যার ফলে তাদের গায়ে, চোখে, মুখে, নাকে বড় বড় ফোস্কা পড়ে যায়। আর তারা দুজনে ভীষণ পরিমাণে আর্তনাদ করতে শুরু করে। ওরে বাবারে, পুড়ে গেলাম গো, বাবারে বাবা, মরে গেলাম, কেউ আমাদেরকে বাঁচাও, আমরা মরে গেলাম। এভাবে দুই বৌমা যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর এমন সময় তাড়াতাড়ি করে তাদের শ্বশুরবাড়ির লোকেরা সেখানে আসে। আর তারা তখনই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু দুই বৌমা চিকিৎসা করে সেখান থেকে চলে যায়। আমি আর কোনোদিন এরকম বড় বড় রুটি বেলবো না, আমি খুব ভুল করেছি। মা, আপনি তো আমাকে রুটি করা শেখাতে চাইছিলেন, কিন্তু আমি শিখতে চাইনি। এবার আমি আপনার কাছ থেকে রুটি তৈরি করা শিখে নেব। আর আমিও সবজি নিয়ে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করব না। আপনি আমাদের দুজনকে যেমন ভাবে রান্না করতে বলবেন, আমরা তেমন ভাবেই রান্না করব। আমাদের খুব ভুল হয়ে গেছে। তারপর থেকে দুই বৌমা আর কখনো ওস্তাদি করে নিজেদের মতো রুটি সবজি তৈরি করে না। তারা ধীরে ধীরে শাশুড়ি মায়ের কাছ থেকে সমস্ত রান্নাবান্না শিখে নেয়। আর তারা হাসি খুশি পরিবারের সঙ্গে বসবাস করতে থাকে। আজকে মন্দিরা দেবীর জীবনের অনেক খুশির একটি দিন ছিল। আজকে তার একমাত্র মেয়ে মধুমিতা বিদেশ থেকে পড়াশোনা শিখে বাড়িতে ফিরছে। মধুমিতার জন্য সারা বাড়িঘর নতুনের মতো করে সাজানো হচ্ছে। মধুমিতা বাড়িতে আসবে দেখে সারা বাড়ি জুড়ে এমন একটা উৎসবের মহল সৃষ্টি হয়েছিল, তাই দেখে মন্দিরা দেবীর চার বৌমা একেবারে চমকে ওঠে। এই বাড়িতে এত তোড়জোড় চলছে, মনে হচ্ছে কোথাকার না কোথাকার রাজকুমারী আসবে। রাজকুমারী সুলভ আচরণ কিনা সেটা জানতেই পারবো। বিয়ের পর থেকে একবারও তো মধুমিতাকে দেখিনি। আমি তো সেই কোন সকাল থেকে রান্না করে যাচ্ছি, আমাদের জন্য তো কেউ কোনোদিন এত কিছু করেনি। সবাই এত ব্যস্ত যে আমরা সকাল থেকে খেয়েছি কিনা সেটাও কেউ একবারও জিজ্ঞাসা পর্যন্ত করেনি। ঈশিকা, লীনা, অনুষ্কা এবং তনুজা চারজনকে কথা বলতে দেখে মন্দিরা দেবী এবং তার চার ছেলে সৌরভ, গৌরব, আকাশ এবং নীলেশ সেখানে চলে আসে। তোমরা এখন এখানে বসে গল্প করছো, একটু পরেই কিন্তু মধুমিতা চলে আসবে। ও আসলে ওকে খাবার দাবার আর শরবত দিতে হবে, এটা কিন্তু ভুলে যেও না। মধুমিতার ঘরটা ঠিক করে গুছিয়ে দিয়েছো তো? আমাদের বোন পুরো 1 বছর পর বাড়ি ফিরছে, ওর ঘর যদি গোছানো না হয় আর বিছানা যদি পরিষ্কার না হয়, ও কিন্তু খুব রাগারাগি করবে বলে দিলাম। আমরা তো রোবট নই বলো, আমরা তো সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি। এই জাস্ট 5টা মিনিট হলো একটু কথা বলছি। তোমরা চিন্তা করো না, আমাদের সব কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আমরা খেয়ে দিয়ে বাকি কাজ করে নেব। একদম নয়, আগে কাজ পরে খাওয়া। এতদিন কিছু বলিনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে আমার মেয়ে আসছে আর ওর জন্য কাজ না করে তোমরা এখন খেতে যাবে? এরই মধ্যে যদি মধুমিতা চলে আসে, তখন কি ওকে এই অর্ধেক গোছানো ঘরে বসতে হবে? সব তো হয়ে গেছে মা, কিছু কাজই বাকি আছে, আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি করে দিচ্ছি। লীনার কথা বলা হয়ে গেলে তারা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাদের বাড়ির লোকের এমন কাণ্ড কারখানা দেখে মধুমিতাকে দেখার আগেই তার চার বৌদি তার উপর অকারণেই রাগ করতে থাকে, যদিও এক্ষেত্রে রাগাটাই স্বাভাবিক ছিল। এইভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। তাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মধুমিতা সেখানে চলে আসে। মধুমিতাকে দেখে তার মা এবং চার দাদা যতটা খুশি হয়েছিল, তার চার বৌদি ততটা খুশি হয়নি। এই একটা সাধারণ মেয়ের ছোট এত বাড়াবাড়ি, বাবা, ঢং দেখে আর বাঁচি না। তুমি এটা লক্ষ্য করলে যে ও বিদেশ থেকে সবার জন্য জিনিস এনেছে? ও কি জানতো না যে ওর চার দাদারই বিয়ে হয়ে গেছে? আমিও আমাদের ননদের জন্য অনেক কিছু কিনে রেখেছিলাম, কিন্তু এখন আর সেগুলো কিছুই দেব না। ওর দাদারা দিয়েছে, ও তাতেই খুশি থাকুক। আমি গিভ এন্ড টেক পলিসিতে বিশ্বাস করি। আমিও তো কত কি কিনেছিলাম, তাহলে আমিও কি সেগুলো দেব না? তারপরে যদি সৌরভ রাগ করে? ঈশিকার কথা শেষ হওয়ার আগেই
মধুমিতা সেখানে চলে আসে। মধুমিতা খুবই ফর্সা, লম্বা এবং মিষ্টি একটি মেয়ে ছিল। যেমন সুন্দর তাকে দেখতে, তেমনি মিষ্টি তার ব্যবহার। কিন্তু এত কিছুর পরেও তার বৌদিরা তাকে খোলা চোখে তো দূর, বন্ধ চোখেও সহ্য করতে পারে না। হ্যালো বৌদিরা, তোমাদেরকে দেখেছি আমার কি মজা হচ্ছে না কি বলবো। তোমাদের বিয়েতে তো আসতেই পারিনি, তখন আমার পরীক্ষা ছিল। তোমাদের মিষ্টি মিষ্টি মুখগুলো দেখে আমার সেসব দুঃখ চলে গেছে। এখন আমার খুব আনন্দ হচ্ছে। বিনা পয়সার 4 জন কাজের মাসি পেয়েছে, খুশি তো হবেই। এদিকে তুমি সারাদিন নিচে গিয়ে বেড়াবে আর আমরা তোমার ফরমাইশ কেটে নিজেদের হাতে পায়ে ব্যথা করব। আচ্ছা, এত আনন্দের কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই, সবার তো একটাই মা থাকে। অনেকের আবার বিয়ের পর 2 জন মা হয়ে যায়, কিন্তু আমার এখন টোটাল 5টা মা হয়ে গেছে, তাই খুব আনন্দ হচ্ছে। এতদিন পরে বিদেশ থেকে ফিরে কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? 5টা মা আবার কারোর কখনো হয় নাকি? তোমরা 4 জনই তো আমার মা, বৌদিরা তো মায়ের সমান হয়। তাহলে আমার নিজের মা আর তোমাদেরকে মিলিয়ে এখন আমার 5টা মা। আমার মতো খুশি এই পৃথিবীতে আর কে আছে বলো তো? মধুমিতার কথা শুনে তার 4 বৌদি একেবারে অবাক হয়ে যায়। তারা মধুমিতার থেকে এমন উত্তর মোটেই আশা করেনি। মধুমিতা তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরেই সেখান থেকে চলে যায়। এই মেয়েটা কিন্তু ভীষণ চালাক, কিরকম কথার জালে আমাদেরকে ভুলিয়ে দিল দেখলে। এরকম ভাবেই বোধহয় সবাইকে ভুলিয়ে রাখে, তাই জন্যই বাড়ির লোক এত মাথায় তুলে রেখেছে। এইভাবেই তারা প্রত্যেকে মধুমিতাকে নিয়ে আরো নানান রকমের সমালোচনা করতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। মধুমিতাকে নিয়ে তাদের শ্বশুরবাড়ির সবার এত বাড়াবাড়ি, মন্দিরা দেবী 4 বৌমার মোটেই পছন্দ হয় না। তারা আর কাউকে কিছু না বলতে পারলেও মধুমিতার সঙ্গে অকারণেই খারাপ ব্যবহার করে। একদিন, তোমরা কি এখন ব্যস্ত? তা যদি না হয় তাহলে আমি একটা জিনিস বলবো, সেটা বানিয়ে দেবে। এতগুলো দিন তো ঘরের খাবার খাইনি, তাই রোজই নিজের পছন্দের খাবার খেতে ইচ্ছা করছে। এতদিন ধরে তো তোমার পছন্দের খাবারই রান্না হচ্ছে, তোমার এখনো কিছু পছন্দের খাবার আমাদেরকে বলা বাকি আছে? তোমার চেহারা দেখে তো মনে হয় না তুমি এত খেতে ভালোবাসো। আসলে যখন যেটা মন চাই আমি তখনই সেটা খেয়ে নিই, তখনই সেটা করে নিই। যদি ভবিষ্যতে কখনো সুযোগ না আসে? সুযোগ আসবে না কেন শুনি, আমরা আছি তো। আমাদের তো আর কোনো কাজ নেই, তুমি যা বলবে আমরা তখনই সেটা রান্না করে দেব। তবে শ্বশুর বাড়ি গিয়ে এরকম স্পেশাল ট্রিটমেন্ট তো তুমি পাবে না। তার জন্য এখন থেকে একটু কম কম চাওয়া আর একটু কম কম আবদার করার অভ্যাস শুরু করে দাও। কি বলছো দিদি ভাই? ওর মা আর দাদারা মিলে ঠিক একটা ঘর জামাইয়ের ব্যবস্থা করে নেবে। তোমার মনে হয় এত আদরের বোনকে ওরা কষ্টে জীবন কাটাতে শ্বশুর বাড়িতে পাঠাবে? তোমরা কি আমাদের বাড়িতে কষ্টে জীবন কাটাচ্ছ? তোমাদের কি অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি মা আর দাদাদের সঙ্গে কথা বলবো। নিজে আমাদের জীবনে এত অসুবিধা সৃষ্টি করে আবার নিজেই জিজ্ঞাসা করছে, অদ্ভুত মেয়ে একটা। আসলে কি বলতো, আমাদের তো এভাবে আগলে রাখার মতো 4 জন দাদা নেই, তাই বরাবরই আমাদের একটু আধটু কষ্ট করে নিতেই হয়, ওটা কোনো ব্যাপার নয়। আর সরি গো, তোমার আবদারটা এই মুহূর্তে আমরা রাখতে পারবো না। এখন আর নতুন করে কিছু বানানোর মতো সময় একদম নেই। মধুমিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তার 4 বৌদির ব্যবহারে কখনো কখনো মধুমিতা বুঝতে পারে তার 4 বৌদির কেউই তাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু তবুও সে সমস্ত কথা সে তার দাদাদেরকে কিছুই বলে না। আমার বোন আজকে যেটা খেতে চেয়েছিল তোমরা বানিয়ে দাওনি কেন? আমাদের কি ঘরে কোনো জিনিসের অভাব ছিল? আর তোমরা কি এমন রাজকার্য চালাও যে 4 জন মিলে একটা এক্সট্রা আইটেম বানিয়ে দিতে পারোনি? তোমার বোন আমাদের সাথে এত ভালো ভালো কথা বলে, এদিকে তলে তলে এত চালাকি করে তা তো জানতাম না। কি আজে বাজে কথা বলছো? ও আবার কি চালাকি করলো? আমার বোনের নামে আমি একটাও খারাপ কথা শুনতে পারবো না, এই আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আপনি শুধু শুধু দিদিভাইকে বকছেন দাদা। দিদিভাই তো ভুল কিছু বলেনি। আপনাদের আদরের বোন যে কত চালাক সেটা তো আমরা বুঝতেই পেরে গেলাম। আপনারা অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই আপনাদের কানে কথাটা তুলে দিল যে আমরা আজকে ওর পছন্দের খাবার রান্না করে দিইনি। তুমি দাদার সাথে কিভাবে কথা বলছো লিনা? আর আমার বোন আমাদের কিছুই বলেনি, আর কখনোই তোমাদের নামে কিছু বলেও না। ও কাল আমাদের বলেছিল ওর কাস্টার্ড খেতে ইচ্ছে করছে। বাইরের দোকান থেকে আনা খাবার ওকে দেবো না বলে ওকে বাড়িতে বানিয়ে দিতে বলেছিলাম। ঘরে এসে ফ্রিজ খুলে কাস্টার্ড দেখতে পাইনি, আর তাই এখানে ছুটে এসেছে। তোমরা তোমাদের বোনের যতটা খেয়াল রাখো তার এক অংশ খেয়াল যদি আমাদের প্রতি রাখতে তাহলে এমন দিন দেখতে হতো না। আমরা সকাল থেকে কখন কি খেয়েছি সেটা একবারও জানতে চেয়েছো, অথচ বাড়ি ফিরে বোনের পছন্দের খাবার রান্না হয়নি কেন সেটা নিয়ে প্রশ্ন করতে আমাদের কাছে চলে এসেছো। মধুমিতা কি বাচ্চা নাকি যে বাইরের থেকে কিনে খেতে পারবে না? তোমরা বললে আমরা এক্ষুনি অর্ডার করে এনে দিতে পারি।
নিজের স্বামীদের কাছে বকা খেয়ে ঈশিকা, লীনা, অনুষ্কা এবং তনুজা মধুমিতার উপর আরো রেগে যায়। আজকাল তারা যখন তখন মধুমিতার সঙ্গে খারাপ ব্যবহার করে। কোনোদিন তাকে সকালবেলা চা খেতে দেয় না, আবার কোনোদিন বেশি বিল পড়ে যাচ্ছে বলে তাকে এসি চালাতে দেয় না। এমনই একদিন ব্রেকফাস্ট টেবিলে সবাই থাকলেও মধুমিতা সেখানে থাকে না। মন্দিরা দেবী এবং তার 4 ছেলে মধুমিতার কথা জিজ্ঞাসা করলে তার বৌদিরা নানান রকম কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে। আপনারা সবাই খেয়ে নিন, মধুমিতা বলল আজকে ঘরে ব্রেকফাস্ট করবে, তাই ওকে ঘরেই খাবার দিয়ে এসেছি। আপনাদের বিশ্বাস না হলে গিয়ে দেখে আসুন। ঈশিকার কথা শুনে ভরসা পেয়ে তারা সবাই যে যার মতো খাবার খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই যে যার কাজে চলে যায়। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে এসে মধুমিতা দেখে টেবিলে আর কোনো খাবার রাখা নেই এবং সবাই ব্রেকফাস্ট করে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তোমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাকে ডাকলে না তো? এখনই খাবার না খেলে আমার সব টাইম 1 ঘন্টা করে পিছিয়ে যাবে। আমাকে প্লিজ যাই হোক কিছু একটা খেতে দিয়ে দাও। ব্রেকফাস্টের খাবার তো সব শেষ হয়ে গেছে গো, এখন তো দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। তুমি একটু ধৈর্য ধরো, একেবারে দুপুরবেলা খেও কেমন? তাহলে তোমরা যখন খেলে তখন আমাকে ডাকলে না কেন? আমি না খেলে চলবে বলো? আর মাও আজকে বাইরে বেরিয়েছে, না হলে মাকে বলতাম মায়ের ঘরে ইন্ডাকশনে কিংবা ওভেনে কিছু একটা খাবার বানিয়ে দিতে। আমরা তোমাকে অনেকবার ডেকেছি, তোমার কোনো সাড়া পাইনি। ভেবেছি তুমি হয়তো খেতে আসবে না, তাই সবাই যে যার মতো খেয়ে নিয়েছি। না হলে তোমার মনে হয় তোমার দাদারা তোমাকে না খাইয়ে খেতে পারে? এমনিতেও তো ঘরেই থাকবে, কাজ বাজ করলে তখন সময় মতো খাবার না পেলে কষ্ট হয়। তুমি তো পায়ের উপর পা তুলে বসেই থাকবে, তোমার আবার খাবার নিয়ে এত তাড়া কিসের? বৌদিদের কাছে এমন কথা শুনে মধুমিতা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই মধুমিতার ঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ আসতেই তার 4 বৌদি সেখানে ছুটে যায়। মধুমিতাকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে তারা সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে ফোন করে জানায়, আর মধুমিতাকে তারা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে মধুমিতার চিকিৎসা শুরু হয়। ডাক্তার জানায় মধুমিতা খালি পেটে 3-4টে ওষুধ খেয়েছে, তাই সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তোমরা যে বললে ও ব্রেকফাস্ট করেছিল, তাহলে ডাক্তার কেন বলছে ওর পেটে কোনো খাবার পড়েনি? তোমরা জানো না ওকে সকাল বিকাল কত কত ওষুধ খেতে হয়? এসব ওষুধ ছাড়া তো ও একবেলাও চলতে পারবে না। আজকে তোমাদের জন্য যদি আমার মেয়ের কিছু হয়ে যায়। সবসময় এরকম মেয়ে মেয়ে করবেন না। যখন থেকে আপনার মেয়ে পড়াশোনা করে বাড়ি ফিরেছে আপনারা আমাদের শান্তিতে থাকতে দিয়েছেন, আর আমরা কি করে জানবো ও কখন কি ওষুধ খায়, কিসের ওষুধ খায় তাও তো জানি না আমরা। আমার বোনের ক্যান্সার আছে, আর এটাই সম্ভবত লাস্ট স্টেজ। এখন ওকে প্রত্যেকদিন 20 টাকার ওষুধ খেতে হয়, আর ওর ক্যান্সার কখনোই ছাড়বে না। তাই আমরা ওকে কোনো কিছুতেই বাধা দিই না, আর ওকে 1 বছরের জন্য বিদেশেও পাঠিয়েছি, যাতে ওর কোনো আশা অপূর্ণ না থাকে। আর এই কারণেই আমরা সবসময় ওকে চোখে চোখে রাখি, ছোট্ট বাচ্চাদের মতো ওকে আগলে রাখি। আর তোমরা ওকে না খেতে দিয়ে এইভাবে কষ্ট দিলে। সৌরভের কথা শুনে ঈশিকা, লীনা, অনুষ্কা এবং তনুজা 4 জনই কান্নায় ভেঙে পড়ে। তারা এমন কিছু শুনবে কোনোদিনও আশা করেনি। মধুমিতার জ্ঞান ফিরে এলে তারা মধুমিতাকে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে মধুমিতার 4 বৌদি তাকে অনেক বেশি যত্নে এবং সামনে রাখার চেষ্টা করে। তারা মধুমিতার কোনো ইচ্ছায় অপূর্ণ রাখে না, যাতে মধুমিতার জীবনের শেষ দিনগুলো সবচেয়ে বেশি আনন্দ করে কাটাতে পারে। তারা সেই চেষ্টাতেই সবসময় নিয়োজিত থাকে।